জোহরের নামাজের সময় হয়ে গেছে, এরপরে সবার দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, তাই না? কথা শুনতে কি ভালো লাগবে? খুব বেশি ভালো লাগবে না, কারণ এই দুইটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ এখন বাকি আছে। কিন্তু দুই একটা, যেহেতু আমি আসছি, দুই একটা কথা তো শুনতে হবে। বেশিক্ষণ লম্বা করব না, আমি একটু ধন্যবাদ দেওয়ার জন্য আসছি। বিশেষ করে আজকে আমাদের যে বার্ষিক এই যে ক্রীড়া প্রতিযোগিতার যে মোটামুটি সম্পন্ন হলো, তাই না? এইখানে আমরা আমাদের কিছু এই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সুসন্তানকে পেয়েছি, তাই না? যাদেরকে আমরা আদর্শ হিসাবে মনে করি। এবং আমাদের এখানে আজকে যিনি উদ্বোধক ছিলেন, তোমরা কি জানো উনি কত বড় জায়গায় একজন শিক্ষকতার পেশায় আছেন? জানো তোমরা? তোমরা যখন এই মাদ্রাসা থেকে বা বিভিন্ন স্কুল থেকে পাশ করে ভালো রেজাল্ট করে যখন কলেজে যাবে, তখন এই কলেজে যাওয়ার পর ওইখান থেকে আবার ভালো রেজাল্ট করতে হবে। এরপর একটা সারা বাংলাদেশের স্টুডেন্টদের একটা প্রতিযোগিতা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, তাহলে যে বিশ্ববিদ্যালয়গুলোয় পড়তে পারবা তোমরা, তার অন্যতম একটা সেরা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ঠিক আছে? আমাদের ডক্টর আবু ফয়েদ মোহাম্মদ আসলাম, উনি ওই জায়গায় পড়ান। অর্থাৎ ওনার কাছে পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে, অনেকের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। তোমরা পারবা তো? ইনশাআল্লাহ। তো উনি কিন্তু এই তোমাদের এলাকার সন্তান, তাই না? উনি তোমাদের উদ্দেশ্যে অনেক ভালো কিছু কথা বলেছেন, তোমরা এটা মেনে চলবা? আচ্ছা, এখানে আরো উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসার যিনি একজন পৃষ্ঠপোষক, আমাদের আব্দুল্লাহ মামুন সাহেব। উনি ব্যবস্থাপনা পরিচালক অ্যাপোলো সিটি লিমিটেড, তাই না? অ্যাপোলো সিটি লিমিটেড। উনি কিন্তু এই মাদ্রাসার কল্যাণে অনেক কাজ করতে চান, তোমাদের জন্য উনি যে কোনো ভালো কাজে সহযোগিতা করতে চান। এখানে উপস্থিত আছেন আমাদের আফজাল হোসেন আজাদ সাহেব, তোমাদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং তোমরা যে কোনো প্রয়োজনে ওনাকে তোমাদের পাশে পাবে। আরো যারা এখানে উপস্থিত আছেন, আমাদের এখানে আমাদের বিগত যে গভর্নিং বডি ছিল, গভর্নিং বডির যে যারা সদস্য ছিলেন, ওনারা এখানে আছে। আর যাদের জন্য আজকের অনুষ্ঠান, বিশেষ করে এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা আমাদের সঙ্গে আজকে শরিক হয়েছেন, আমরা সবার উদ্দেশ্যে একটা করতালি দিই যে অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য আসলে ওনারা আসছেন। একজন মানুষকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় জনাব আলমগীর সাহেব, তাই না? উনি কিন্তু এই অনুষ্ঠানটাকে কিভাবে সুন্দর করা যায়, আমার তো আগে আসার কথা ছিল, যেহেতু আমি যে কোনো এই মাদ্রাসার গভর্নিং বডির বর্তমান সভাপতি, তাই না? ভারপ্রাপ্ত সভাপতি আর কি। হয়তো আমাদের যে এই কমিটি, এখন অ্যাডহক কমিটি আছে, এই কমিটির একটা দায়িত্বে আমি আছি। তো এই অনুষ্ঠানটাকে কিভাবে সুন্দর করা যায় সেটার জন্য আমার আসার কথা ছিল, আসতে পারি নাই হয়তো অন্য ব্যস্ততার কারণে। এই জন্য আমি আজকে চেষ্টা করছি আসার পরে আমাদের প্রিভিয়াস যে গভর্নিং বডিটা ছিল, সেই গভর্নিং বডির যারা সদস্য ছিল তাদের সঙ্গে বসা, মাদ্রাসার সমস্যাগুলো শোনা। আমরা মোটামুটি অনেকগুলো সমস্যা শুনেছি। সমস্যা তো থাকবে, এই সমস্যাগুলোকে আমাদেরকে অতিক্রম করতে হবে, তাই না? এইগুলো অতিক্রম করেই আমাদের এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে হবে। এখানে যারা তোমরা আসো, এখান থেকে পাশ করে যাবে, একটা সময় অন্য অন্য প্রতিষ্ঠানে যাবে, একটা সময় কর্মসূত্রে মানে কর্মক্ষেত্রে তোমরা চলে যাবে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়তো তোমরা ছড়িয়ে পড়তে পারো। কেউ কি তোমরা অস্বীকার করতে পারবে যে এই মাদ্রাসায় তোমরা পড়ো নাই? পারবে? কে কে অস্বীকার করবে যে এই মাদ্রাসা আমার কেউ না? আছে? একজনও আছে যে কখনো বলবো না আমি এই মাদ্রাসায় পড়েছি, আমি কোথায় যদি আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হয় আমি এই মাদ্রাসাটার নাম লিখবো না, এরকম কেউ আছো নাকি? তাহলে মাদ্রাসা যারা সম্পদ, তোমরা আমি এসে শুনলাম যে এই মাদ্রাসা এক সময় এই জেলার ভেতরে 1 নম্বরে ছিল, কিসে? রেজাল্টে। এখন মাদ্রাসার সৌন্দর্য কি? এই একটা সুন্দর বিল্ডিং, এই আর একটা সুন্দর বিল্ডিং, এটা কি সৌন্দর্য? একটা সুন্দর মসজিদ,
এটা সৌন্দর্য? মূল সৌন্দর্য কি? পড়াশোনা, তাই না? তো তোমাদের পড়াশোনা যদি করে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো এবং একই সঙ্গে তোমরা ভালো মানুষ হতে পারো, এটাই হচ্ছে এই মাদ্রাসার বা এই শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য, তাই না? এখন কি তোমরা পড়াশোনা করবে? কিভাবে করবে? ভালোভাবে? শিক্ষককে মান্য করবে? একজন শিক্ষকও আছে যে তোমাদের খারাপ পরামর্শ দেয়? 36 জন শিক্ষক আছে না? একজন শিক্ষকের নাম বলতে পারবা যে তোমাদেরকে খারাপ পরামর্শ পড়াশোনা নিষেধ করে, কোনো ভালো কাজ করতে নিষেধ করে, এরকম আছে? তাহলে আমরা ভালো কাজগুলো করি প্রতিদিন। আজকে সকালে কে কে ভালো কাজ করছো একটা করে নাম বলো। কি কাজ করছো বলো? খুবই চমৎকার। তুমি কি করছো? ফজরের নামাজ পড়ছি সর্বপ্রথম। হ্যাঁ, আর তারপর কোরআন তেলাওয়াত করছি, তারপর স্টেজ সাজাইছি। গুড। আমরা তার জন্য একটা করতালি দেই, তাই না? আমরা প্রত্যেকেই যখন কোনো কাজ করব আমরা চিন্তা করব এই কাজটা আসলে ভালো কাজ নাকি এইটা অন্যের জন্য ক্ষতিকর কিছু হতে পারে। আমি আজকে দুইটা জিনিস খেয়াল করলাম। একটা হচ্ছে আমাদের যে প্রথম যে দৌড় প্রতিযোগিতা হলো না, 4 জন অংশগ্রহণ করলো। এখানে কিন্তু একটা ছেলে, কি নাম আমি ভুলে গেছি নামটা, ও কিন্তু ফার্স্ট হচ্ছিল, কিন্তু ও কিছু দূর যে অন্য পেছনের জনকে ডাক দিছে যে তুমি আসো, তুমি ফার্স্ট হও, এবং যে ছেলেটা সেকেন্ড হচ্ছিল তাকে ফার্স্ট করে দিল। আমি এটার পজিটিভ যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই সহযোগিতার মনোভাব। আমার মনে হয় যে এই প্রতিযোগিতাটা আগে হয়ে গেছিল, কিন্তু হয়েছে না না না, আচ্ছা যদি না হয়ে থাকলেও যে ছেলেটা অন্য তার বন্ধুকে সহযোগিতা করলো যে হ্যাঁ তুমি ফার্স্ট হও, আমি তো আরো অন্য জায়গায় ফার্স্ট হয়েছি, ঠিক আছে, তোমার একটা প্রথম পুরস্কার পাওয়ার দরকার। এটাকে কি আমরা নেগেটিভ ভাবে দেখবো? না না, এটাকে আমরা নেগেটিভ ভাবে দেখবো না। এখন একইভাবে পড়াশোনায় কিন্তু হেল্প করতে হবে, শুধু খেলাধুলায় না। এখন তোমার এক বন্ধু একটা অঙ্ক বুঝতে পারছে না, কতজন আছো যে ওই অঙ্কটা বুঝবে এবং তোমার বন্ধুকে শেখাবে? করবে? আমরা এই কাজটার জন্য একটা সিস্টেম আমরা মাদ্রাসায় রেডি করে দিচ্ছি। আমরা ছোট ছোট গ্রুপ করে দিব, 5 জনের 6 জনের গ্রুপ প্রত্যেক ক্লাসের, যেখানে যে একটু কম বোঝে, যে একটু পিছিয়ে পড়া, সে সহযোগিতা পাবে, যে একটু বেশি বোঝে অর্থাৎ যে ইংরেজিটা ভালো পারে, যে অঙ্কটা ভালো পারে, যেন তাকে সহযোগিতা করে। এবং এটা আমরা এখন থেকে অব্যাহত রাখবো। পারবো না আমরা? আমরা এইখানে আর 2-1টা কথা বলবো, বেশি না। আমরা যারা পড়াশোনা করতে আসছি, এখনো তো আমরা আমাদের একটা অনেক সময়, জীবনের অনেক সময় বাকি, আমাদের একটা লক্ষ্য সেট করতে হবে যে আমরা আসলে কি করতে চাই, এবং সেই লক্ষ্য অনুযায়ী আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আমি এখন কোথায় আছি, আমি বছর শেষে কোথায় থাকতে চাই, এই পরিকল্পনাটা করতে হবে। এবং প্রত্যেকেই এই পরিকল্পনাটা কিন্তু নিজের ভেতর ধারণ করতে হবে, আত্মস্থ করতে হবে। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি চিন্তা করতাম, আমি যখন ক্লাস 5 থেকে 6-এ উঠছি তখন আমার রোল হয়েছিল 10। খুব ভালো রেজাল্ট কি করছিলাম? আমার প্রাইমারি স্কুলে থেকে আমি যখন 6-এ উঠেছি তখন আমার রোল হয়েছে 10। স্কুলটা মোটামুটি ভালো, আবার খারাপ স্কুল না। ওইখান থেকে অনেকগুলো স্কুল এসে একটা হাই স্কুলে ভর্তি হলো, প্রত্যেকটা স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো ভালো স্টুডেন্টরা এসে হাই স্কুলে ভর্তি হলো। কিন্তু আমার ভর্তি রোলটা কোনো কারণে সামনের দিকে থাকলো, হয়তো আগে ভর্তি হয়েছে এই জন্য, কিন্তু আমি তো ভালো স্টুডেন্ট না। আমার মাথার ভিতরে এটা সেট হয়ে থাকলো, আমি তো ভালো স্টুডেন্ট না, আমি কি এটা ধারণ করতে পারবো? এরপরে আমার ভেতরে মনে হলো যে না, আমি যদি চেষ্টা করি তাহলে অসম্ভব তো না।
এর আগে একটা উদাহরণ দিই। আমি যখন 5-এ ছিলাম, তো সময় বেশি নিচ্ছি। যখন 5-এ ছিলাম, নতুন একটা স্কুলে আসছি, একটা পরীক্ষা হলো, একটা ছোট একটা পরীক্ষা 20 নম্বরে, সরল অঙ্ক দিল 4টা। আরো অনেক ভালো স্টুডেন্ট, তারা 4টার ভিতরে 4টা পারছে, এবং এই 4টা প্রশ্নে মানে 4টা অঙ্কে 20 নাম্বার ছিল। থাকার পর যারা 4টা পারছে তারা 20, যে 3টা পারছে 15 পাইছে। তো আমি যখন আমার খাতাটা দেখলাম, তো আসলে যারা খুব খারাপ করছে তারা 10 পেয়েছে, 2টা পারছে অন্তত। আমি 00 পেয়েছি। বিশ্বাস হয়? এই 00 পাওয়ার পরে অনেকেই আমাকে অপমান করেছিল। মনে হয়েছিল যে না, আমি আসলে ভালো স্টুডেন্ট না। আমার ভিতরে এই কনসেপ্ট তারা দিয়ে দিতে চাচ্ছিল। এর কিছুদিন পরে যখন ফাইনাল পরীক্ষা হলো, আমার ভিতরে আসলো যে না, আমি দেখি কি করা যায়। আমি 10ম হয়েছিলাম এটা ঠিক, কিন্তু গণিতে কিন্তু 00 পেয়েছিলাম আবারও, শুধু বাম পাশে একটা 1 ছিল। ঠিক আছে? অর্থাৎ ফাইনাল যে পরীক্ষাটা হলো, সেখানে কিন্তু আমি গণিতে 100 পেয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম। এটার পর আমি যখন আবার আমি আবার কিন্তু 10ম হয়েছি, অর্থাৎ অন্য সাবজেক্টে আমি অনেক বেশি ভালো করি নাই। কিন্তু যখন ক্লাস 6-এ আমি ভর্তি হলাম, আমার ভর্তি রোলটা স্কুলে প্রথম দিকে। এরপরে সবাই আমাকে বললো যে তো ওই স্কুলেই 10ম হয়েছে, ওই এখানে আর কি করবে, এটা তো আরো অনেক স্কুলের ভালো স্টুডেন্ট, 7-8টা স্কুলের ভালো স্টুডেন্ট এসে স্কুলে ভর্তি হয়েছে। এরপর আমার মনে হলো যে না, আমার তো তাহলে এইটা ধারণ করতে হবে। এটা আত্মস্থ করলাম আমি, এবং আমি ওই সময় টার্গেট করলাম যে না, আমি যে রোলটাতে ভর্তি হয়েছি, আমি এর থেকে পেছনে যাব না। এরপর আমি আমাদের যখন ক্লাস 6 থেকে 7-এ উঠব, তখন আমার মনে আছে আমি 800-র ভিতরে 723 নাম্বার পেয়ে প্রথম হইলাম। এবং আমার তো পেছনে যে আমার অন্য একটা স্কুলের ফার্স্ট বয় রাজীব, ও এখন ডাক্তার, তো ও হলো 722 পেয়ে সেকেন্ড, অর্থাৎ আমার থেকে মাত্র 1 নাম্বার কম পেল। আমি কিন্তু ধারণা করি নাই যে যখন আমি ভর্তি হয়েছি, তখন আমি ধারণা করি নাই যে আমি হাই স্কুলে যে এত ভালো রেজাল্ট একটা করব। অর্থাৎ তোমরা যারা এখন পেছনে আছো, ভাবার কোনো অবকাশ নাই যে তুমি পারবে না। ঠিক আছে? তোমাদের ভাবার কোনো অবকাশ নাই যে তুমি ক্লাস 7-এ তোমার 10 রোল বলে তুমি ক্লাস 8-এ ফার্স্ট হইতে পারো না, নাকি এখন থেকে তোমরা পেছনে পড়ে গেছো। এখানে দেখলাম যে যখন দৌড়াচ্ছিল, পরে একটা ছেলে সাদা শার্ট পরা ছিল, ও কিন্তু এইখানে পড়ে যাচ্ছিল কিন্তু, এবং পড়ে নাই, কোনো মতে নিজেকে সামাল দিয়েছে। কিন্তু যখন রেজাল্ট হলো, তখন দেখলাম ছেলেটা 3rd হয়েছে। অর্থাৎ সে কিন্তু হারার আগে হেরে যায় নাই। তোমরা হারার আগে হারবা না। আমার কথা হচ্ছে, হারার আগে কোনো হারার সুযোগ নাই। এইখান থেকে তোমরা যেখানেই আছো না কেন, সেটা তোমাদের পেছনের ঘটনা। 5 আগস্টের কথা আসলো। 5 আগস্টের আগে আমরা কেউ কল্পনাও করি নাই স্টুডেন্টরা একটা রাষ্ট্রের এইরকম একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরাও কেউ কল্পনা করি নাই, করছি? সেই জায়গায় তারা একটা ভীষণ নিয়ে তারা কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসেছে। এই স্বপ্নটাকে আমরা নষ্ট করব না। একটা অর্জন আমাদের হয়েছে, এই অর্জনটাকে আমাদের সামনে নিয়ে যেতে হবে ভালো কাজ দিয়ে। আমরা আজকে গল্প করতেছিলাম, একদিন আমরা যদি দেখি পৃথিবীর উন্নত দেশের একজন একটা জনগোষ্ঠী আছে, যারা সবাই শিক্ষিত এবং যারা জানে কিভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা ভূখণ্ড, কিন্তু মাথাপিছু ইনকাম। এবং প্রথম অলিম্পিকে অংশগ্রহণ তোমরা দেখেছিলা? ইউটিউবে একবার দেখো। উনি কিন্তু অনেক পিছনে পড়ে গেছিল, তাই না? উনি কিন্তু কোনো পুরস্কার জেতে নাই। কিন্তু এরপরে 2008-এর অলিম্পিকে যখন অংশ নিয়েছে, 2012-তে অংশ নিয়েছে,
না, আটের টাইম মনে হয় উনি পেছনে ছিল, আমার যতদূর মনে পড়ে 12, 16, 20 এই যে অলিম্পিকগুলোতে উনি অংশ নিয়েছে, উনি কিন্তু আর সেকেন্ড হয় নাই। এখন পর্যন্ত কিন্তু বিশ্ব রেকর্ডটা ওনারই আছে। অর্থাৎ তুমি একবার পেছনে পড়ে যাওয়ার পর তোমার ভাবার কোনো অবকাশ নাই যে সেকেন্ড টাইমটা তুমি উইন করবা না। লট অফ অপরচুনিটি প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে, তোমাদের সঙ্গেও আছে, তোমাদের সঙ্গেও আছে। কিছু বিষয় আসছে, আমরা মাদ্রাসার কল্যাণে কাজ করব। আমরা আজকে একটা শপথ নেই, আমার প্রতিষ্ঠানের জন্য যা ভালো, আমার শিক্ষক, আমি, আমরা সবাই এই ভালো কাজগুলো করব। আমার প্রতিষ্ঠানটাকে আমি যেন বাকিদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই উদাহরণটা আমরা তৈরি করব। এবং এখানে কিন্তু আমরা ছাড়া, আমি যদি এখানে অক্সফোর্ডের টিচার এনে ভর্তি করে দেই, কিন্তু তোমরা যদি ভালো না করো, তোমাদের যদি চেষ্টা না থাকে, তাহলে কিন্তু যেখানে আছি আমরা এখানেই থাকবো। কিন্তু আমরা যদি চেষ্টা করি, কোনো একজন শিক্ষকের কাছে যাওয়ার পরে তোমাদেরকে কি কখনো বলেছে যে তুমি এইটা বুঝতেছো না, আমি তোমাকে বুঝাইতে পারবো না ক্লাস টাইমের বাইরে? বলছে? কখনো গেছো? যেতে হবে। আমরা মনে করি শিক্ষকের কাছে না গেলে, শিক্ষকের কাছে গেলে শিক্ষক অখুশি হয়। আসলে তা না। আমরা শিক্ষকের কাছে যত যাব, আমি যতটা বোঝার জন্য যাব, যতটা চেষ্টা, আমার যে চেষ্টা আছে, শিক্ষক দেখবা যে তুমি রাত 10টার সময় যদি বলো যে স্যার এটা বুঝতেছি না, আমি, আমাকে বুঝিয়ে দেন, উনি খুশি হবে, অখুশি হবে না। ঠিক আছে? আমরা সব সময় শিক্ষকের সঙ্গে এই সম্পর্কটা বজায় রাখবো। আমাদের জন্য দোয়া রাখবে, আমরা সবাই মিলে এক থাকবো। আসসালামু আলাইকুম।